তোমাদের অনেকেই আমাকে প্রায় সময় প্রশ্ন করো, স্যার টেন্স তো শিখলাম, কিন্তু তারপরেও সেন্টেন্স তো ইংরাজিতে বলতেও পারছি না ভালো করে, আর লিখতেও পারছি না রাইটিংয়ের সময়, এটা কেন হচ্ছে? আজকে তারই আমরা সমাধান খুঁজব। আসলে টেন্সটা শিখলে সেন্টেন্স তৈরি করা যায়, ভাবটা বলা যায় ঠিকই, কিন্তু বাংলা সেন্টেন্সে তুমি যে বাক্যটা ভাবলে তার সম্পূর্ণটা যে টেন্সের মধ্যে আছে তা নয়। সেন্টেন্সের মধ্যে এমন এমন অংশ আছে যে অংশটাই কোনো টেন্স নেই। এই অংশগুলো যাকে আমরা বলি নন ফাইনাইট পার্ট, এই অংশগুলোকে বাংলা থেকে ইংরাজি করতে তোমাকে যদি আমি আজকে শিখিয়ে দিই, তাহলেই তুমি আরও অনেক সেন্টেন্স তুমি ইংরাজিতে তৈরি করে নিতে পারবে। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আজকের এই খুব গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা শিখতে চলেছি যে সে বাক্যের যে অংশে কোনো টেন্স নেই, এমন ভার্ব আছে যার মধ্যে কোনো টেন্স নেই, তাকে কিভাবে ইংরেজিতে আমরা ট্রান্সলেট করব। তাহলে এসো শুরু করি। এই বাক্যটার দিকে খেয়াল করো, আমি মাঠে যাব। তুমি যেহেতু টেন্স শিখেছো, এটা সিম্পল ফিউচার টেন্সে আছে, তুমি এর ইংরেজি জানো। আই শ্যাল গো টু দ্য ফিল্ড, আই শ্যাল গো টু দ্য ফিল্ড অর প্লেগ্রাউন্ড। আবার এর সাথে যদি আরো একটা অংশ জুড়ে দিই, পড়া শেষ করে আমি মাঠে যাব। দেখো সেন্টেন্সটার মধ্যে কত জটিলতা এসে জুটেছে। এখানে সমস্যাটা কোন জায়গায় এলো? এই যে শেষ করে, এটার মধ্যে কোনো টেন্স নেই, কারণ এটি নন ফাইনাইট ভার্ব। শেষ করে, তাহলে করে বা করিয়া, করতে করতে এই ধরনের ভার্বগুলো, এই যে নন ফাইনাইট ভার্ব, এইগুলো যখনই সেন্টেন্সে এসে জুটে যাবে, তখনই তুমি অনুবাদ করতে, ট্রান্সলেট করতে খুব সমস্যায় পড়ে যাচ্ছ। আজকে আমরা এটাই শিখব যে এই ধরনের এই নন ফাইনাইট ভার্বগুলো আমাদের সমস্যায় তো ফেলেই, তাহলে এর থেকে আমরা উদ্ধার হব কি করে? এর থেকে উদ্ধার হওয়ার দুটো উপায় আছে। প্রথম উপায় হলো, যেমন রয়েছে এই নন ফাইনাইট ভার্বগুলোকে তোমাকে ট্রান্সলেট করতে শিখতে হবে। এটা যথেষ্ট কঠিন একটা গ্রামারের বিষয়, আমি তোমাদের ওই জায়গায় নিয়ে যাব না। এটাকে যদি আমরা ইংরাজিতে যেমন রয়েছে এইভাবে যদি আমরা ট্রান্সলেট করি না, তাহলে দেখো ইংরাজিটা কত কঠিন। আফটার ফিনিশিং মাই স্টাডিজ আই শ্যাল গো টু দ্য ফিল্ড। এখন তোমার কঠিন লাগতেই পারে যে স্যার আফটার ফিনিশিং মাই স্টাডিজ, এই ধরনের কঠিন কঠিন কথা কেন বলছেন? একে কি অ্যাভয়েড করার কোনো উপায় নেই? অবশ্যই আছে। সেই সহজ উপায়টা আছে বলেই তো তোমাদের আমি শেখাতে চাইছি। আমরা করব কি না, এই ধরনের নন ফাইনাইট ভার্ব যদি থাকে, আমরা এই নন ফাইনাইট ভার্বটাকে ভেঙে ফেলবো ফাইনাইট ভার্বে। তার মানে যে ভার্বটার মধ্যে টেন্স দেওয়া নেই, ওই ভার্বটাকে আমরা টেন্স দেব। কি টেন্স দেব না, অন্য অংশটাই দেখো। আমি বলেইছিলাম বাংলা বাক্যে মূল ক্রিয়াপদটা বাক্যের শেষে থাকে। তুমি আগের যদি আমার ক্লাসগুলো দেখে থাকো, অবশ্যই তুমি জানবে। না জানলে তুমি দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব, বা আই বাটনেও আমি লিঙ্ক দিয়ে দিতে পারি। এই যে বাংলা বাক্যে ক্রিয়াপদটা থাকে সবার শেষে, তাহলে তার মধ্যে যে টেন্সটা আছে, এই টেন্সটা ম্যাচ করে আমি যদি এই ভার্বটার সাথে টেন্স দিয়ে দিতে পারি, তার মানে এই যে অংশটা, একে আমি আলাদা একটা হয় সেন্টেন্স করে দেবো, সেপারেট সেন্টেন্স করে দেবো, অথবা ওকে একটা আলাদা ক্লজ তৈরি করে দেবো, যাতে ওর মধ্যেও টেন্স থাকবে। টেন্স থাকলেই ট্রান্সলেশন করতে পারবে তুমি। টেন্স না থাকার জন্য এ সমস্যা তৈরি করছে, এই যে জটিল সমস্যাটা তৈরি হয়েছে। তাহলে একে আমরা কিভাবে সমাধান করছি তুমি একটু খেয়াল করো। তাহলে এই অংশটা আমি ইরেজ করে দিলাম। এবার দেখো, পড়া শেষ করে আমি মাঠে যাব। তাহলে পড়া শেষ করবে কে? আমি। মানে এর যে সাবজেক্ট নেই, সাবজেক্টটাও আমি। তাহলে আমি পড়া শেষ করব, তারপর
তারপরে আমি মাঠে যাব। এবার দেখো তো তুমি পারো কিনা ইংরেজি করতে। আই শ্যাল ফিনিশ মাই স্টাডি দেন আই শ্যাল গো টু দ্য ফিল্ড। যেহেতু আমি দুটো ছোট্ট ছোট্ট সেন্টেন্সে ভেঙে নিয়েছি, এমন তো কোথাও বলা নেই যে তুমি যেমন সেন্টেন্সটা বাংলায় বাক্যটা ভাবছো ইংরাজি বলার সময় বা লেখার সময় তোমাকে তেমনভাবেই বলতে হবে বা লিখতে হবে ইংরাজি করার সময়, তা তো নয়। তুমি তো সুবিধা মতো করে নেবে। তাহলে আমি বাংলায় যে সেন্টেন্সটা ভেবেছি ইংরেজি বলার সময় হোক আর লেখার সময় হোক, সেই সেন্টেন্সটার মধ্যে যদি নন ফাইনাইট ভার্ব থাকে তখনই তুমি মনে মনে ওই সেন্টেন্সটাকে দুটো টুকরো করে নেবে। এই দুটো টুকরো করলেই দেখো বিষয়টা সহজ হয়ে যায়। কোনো কোনো সেন্টেন্স একটু বড় হলে আমাদের ভয় লেগে যায়, কিন্তু দেখো ভেবে দেখো তোমাকে যদি একটা বড় আইসক্রিম দেওয়া হয় বা রসগোল্লা দেওয়া হয় তখন তো দেখে ভয় পাও না, তখন তো আনন্দ লাগে। কেন না, তুমি তো জানো কিভাবে কেটে কেটে খেতে হয়। বড় দিলেই আমাকে বড় খেয়ে নিতে হয় না, আমি কেটে কেটে খেতে পারি। খাওয়ার বেলায় যেমন কেটে কেটে খাওয়াটা জানি বলে খেতে মজা লাগে, এই ইংরেজি বলার সময় বা লেখার সময় তুমি যদি কেটে কেটে লেখা বা কেটে কেটে বলা অভ্যাস করতে পারো তাহলে তোমার ইংরেজিও খুব মজা লাগবে, খুব সহজ লাগবে। দেখো আমি পড়া শেষ করব তারপরে আমি মাঠে যাব। তুমি দুটো যদি করতে না চাও, মনে করো এমন করলাম এই দুটোকে অ্যান্ড দিয়ে জুড়ে দিলাম, দেখো তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। এবং এখানে এবং বসিয়ে দিলাম, আমি পড়া শেষ করব এবং তারপরে আমি মাঠে যাব, দেখো তাও হবে। আই শ্যাল ফিনিশ মাই স্টাডি অ্যান্ড দেন আই শ্যাল গো টু দ্য ফিল্ড। এইভাবে এই কঠিন ক্রিয়াপদগুলোকে আমরা অত্যন্ত সহজভাবে ট্রান্সলেট করতে পারবো। আমি আরও কয়েকটা বিভিন্ন ধরনের এক্সাম্পল দেখাচ্ছি, তুমি একটু খেয়াল করো। তুমি অবশ্যই আজকে শিখে যাবে যে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ট্রান্সলেট করতে হয়, আর এরাই কিন্তু তোমাকে বেশিরভাগ সময় বিপদের মধ্যে ফেলে। আমি ফুটবল খেলতে মাঠে যাব, এখানেও কোনো অসুবিধে নেই। আমি মাঠে যাব ফুটবল খেলতে, এটা হলো একটা ইনফিনিটিভ। একে ইংরাজি করা খুব সহজ, এর মধ্যেও ফুটবল খেলতে, যদিও এর মধ্যে কোনো টেন্স নেই, কিন্তু এটাকে ইংরাজি করা খুব সহজ, কারণ ভার্বের সাথে তে যুক্ত থাকলে খেলতে, পড়তে, লিখতে তখন টু দিয়ে বলতে হয়, টু প্লে। আশা করি এটা তুমি জানো, এটাকে টু দিয়ে বলতে হয়, একে আমরা বলি ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভের ইউজটা বড্ড সহজ। আমি ফুটবল খেলতে মাঠে যাব, আই শ্যাল গো টু দ্য ফিল্ড টু প্লে ফুটবল। এই সেন্টেন্সগুলোকে ইংরাজি বলতে কিন্তু আমি যতদূর বুঝতে পারছি তোমাদের কোনো সমস্যা হয় না। অসুবিধে হয় প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড থাকলে। তখন কি হয়, এই যে ফুটবল খেলতে নয়, ফুটবল খেলিয়া মানে ফুটবল খেলে আমি বাড়ি ফিরবো, এই যে একার যোগ করা বা ইয়া যোগ করা। অথবা আমি টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছিলাম, এই যে দেখতে দেখতে ডবল হয়ে গেছে। এইগুলোর ক্ষেত্রে কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সাধারণত এই শুধুমাত্র ইনফিনিটিভ একটা থাকলে, তে থাকলে সেটাকে তোমরা ইংরাজি করতে পারো। একেও যদি তুমি কখনো কখনো কনফিউশন আসে, একেও তুমি বাদ দিয়ে দেবে। আমার এইটুকু পরামর্শ তুমি নাও। এই রকম ইনফিনিটিভও যদি তোমার বুঝতে সমস্যা হয় তাহলে এই অংশটা, এই ফ্রেজটাকে তুমি সেপারেট সেন্টেন্স করে নেবে। আমি ফুটবল খেলবো, একে ভেঙে নেব। দেখো আমি ফুটবল খেলবো তাই আমি মাঠে যাব। আই শ্যাল প্লে ফুটবল সো আই শ্যাল গো টু দ্য ফিল্ড। এটাকে জুড়ে দিলেই এই মানেটাই আসে, আমি ফুটবল খেলতে মাঠে যাব। অথবা আমি ফুটবল খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আই শ্যাল গো টু দ্য ফিল্ড। এই ক্রিয়াপদগুলো একে এইভাবে ভেঙে ভেঙে সেন্টেন্স করলে ইংরাজি বলা বা লেখা দুটো কাজই অত্যন্ত সহজ হয়ে দাঁড়ায়। পরের এক্সাম্পল, অসুস্থ হওয়ার জন্য আমি বাড়িতেই ছিলাম। আবার দেখো
অসুস্থ হওয়ার জন্য, এই যে হওয়া একটা বি ভার্ব আছে কিন্তু এর কোনো টেন্স নেই, আবার একটা নন ফাইনাইট ভার্ব আছে, যে অংশটাই টেন্স আছে, আমি বাড়িতেই ছিলাম, এই অংশটা তুমি ট্রান্সলেট করতে পারবে আই স্টেইড অ্যাট হোম। কিন্তু এই অংশটাই ভার্বটা টেন্স না থাকার জন্য এ সমস্যা তৈরি করছে। তাহলে আমি এইমাত্র কি বলেছি, যে অংশটা ভার্বের টেন্স নেই তাকে সেপারেট করে টেন্স দিয়ে দেব। তার এটার মানেই হলো অসুস্থতার কারণে, অসুস্থতার কারণে একই কথা, অসুস্থতার কারণে আমি বাড়িতেই ছিলাম, তাহলে এই দুটির মানে একই। তাহলে এই জায়গাগুলোকে আমরা যদি একটা সেন্টেন্স তৈরি করে দিতে পারি বা ক্লজ তৈরি করে দিতে পারি, একে বলবো দেখো দুটো যখনই ভেঙে দিচ্ছি, আমি কোন টেন্সে লিখবো, পাস্ট টেন্সে, অসুস্থ ছিলাম, অসুস্থ ছিলাম, কমা বা ফুল স্টপ দিয়ে দাঁড়িয়ে দিলেও হবে, তাই আমি বাড়িতেই ছিলাম। এবার দেখো তুমি ইংরাজি করতে পারছো। এই অংশটাকে শুধুমাত্র কি করেছি, ভেঙে একটা সেন্টেন্স তৈরি করে দিয়েছি, আই ওয়াজ ইল সো আই স্টেইড হোম। এসো পরের এক্সাম্পল দেখে নি। আবার একটা সেন্টেন্স লিখে নিয়েছি, দেখো, তুমি টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছিলে। তাহলে তুমি ভাত খাচ্ছিলে, এই যে সেন্টেন্সটা, তুমি এর ইংরাজি জানো, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ইউ ওয়ার ইটিং রাইস। কিন্তু এই যে আবার একটা ক্রিয়াপদ দেওয়া ফ্রেজ ঢুকে গেছে, টিভি দেখতে দেখতে, যার মধ্যে কিন্তু কোনো টেন্স নেই, দেখতে দেখতে, একে তুমি ইংরাজি করবে কিভাবে? কে কে পারবে তোমরা ভিডিওটা এই সময় একটু পজ করে নিয়ে একটু কমেন্ট বক্সে আমাকে লিখে দেখাও তো, আমি দেখতে চাই তোমরা কতজন বুঝতে পারছো। আর যারা এখনো পর্যন্ত বুঝতে পেরেছো তারা ভিডিওটাতে অন্তত একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে দিও, আর হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে এই ভিডিওটা লিঙ্ক তোমরা বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, যাতে আরও অনেকেই শিখতে পারে। আমাদের উদ্দেশ্য বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের কাছে ইংরাজিকে খুব সহজ করে তোলা। এসো এটাকে তাহলে আবার একটা সেন্টেন্স তৈরি করব। কি করব তাহলে? তার মানে হলো তুমি টিভি দেখছিলে আর ভাত খাচ্ছিলে, যখনই কেটে নেব, তুমি টিভি দেখছিলে তুমি ভাত খাচ্ছিলে। তাহলে এইভাবেই করি, তুমি টিভি দেখছিলে এবং ভাত খাচ্ছিলে। একে যদি যেমন ছিল এইভাবে ইংরাজি করতাম, ইংরাজিটা কতটা কঠিন একটু দেখো তোমার কাছে। তাহলে তুমি ভাত খাচ্ছিলে, ইউ ওয়ার ইটিং রাইস হোয়াইল ওয়াচিং টিভি, অথবা তুমি টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছিলে বা ভাত খেতে খেতে টিভি দেখছিলে, একই কথা। ইউ ওয়ার ওয়াচিং ইউ ওয়ার ইটিং রাইস হোয়াইল ওয়াচিং টিভি, অথবা হোয়াইল ওয়াচিং টিভি ইউ ওয়ার ইটিং রাইস। এই যে কঠিন কনস্ট্রাকশন, আমি বলতে চাইছি ইংরাজিকে কঠিন করে বলে বা লিখে কি লাভ? প্রথমে তো সহজটা শিখতে হবে, আগে তো পারতে হবে সঠিকটা। তুমি টিভি দেখছিলে আর ভাত খাচ্ছিলে, ইউ ওয়ার ওয়াচিং টিভি অ্যান্ড ইউ ওয়ার ইটিং রাইস, ইউ ওয়ার ওয়াচিং টিভি অ্যান্ড ইটিং রাইস। দুটোকে যদি সম্পূর্ণ বাদ দিয়ে দিতাম, ভালো মানে সেপারেট করে দিতাম, তুমি টিভি দেখছিলে, ইউ ওয়ার ওয়াচিং টিভি, সেই সঙ্গে তুমি ভাত খাচ্ছিলে, অ্যাট দ্য সেম টাইম ইউ ওয়ার ইটিং রাইস। কতভাবে সহজ করে নেওয়া যায়। এই যে সহজ করে নেওয়ার প্রসেসটা, বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, আমরা বাংলাটাকে অনেক কঠিন করে বলে থাকি, অনেক রকম অলংকার প্রয়োগ করে থাকি। ইংরাজি করার সময় ওইগুলোই বেদনা দেয়, ওই অলংকার করা, অলংকারগুলো বলা, বাক্যের মধ্যে এক্সট্রা যে ওয়ার্ডগুলো আমরা বলি, এগুলো বলার দরকার নেই। এইগুলো বাদ দিতে পারলেই সেন্টেন্সটা বলা অনেক সময় সহজ হয়ে যায়। তাহলে এটাকে তুমি ইংরাজি করতে পারবে। পরের এক্সাম্পল দেখো, আমি হাঁটতে হাঁটতে স্কুলে গিয়েছিলাম, প্রায় একই রকম। আমি হাঁটতে হাঁটতে, আমি স্কুলে গিয়েছিলাম, এই অংশটার ইংরাজি তুমি জানো, আই ওয়েন্ট টু স্কুল। হাঁটতে হাঁটতে এই কথাটাকে যদি আমি আর একটু সহজ করে নিই, তার মানেই
পায়ে হেঁটে। পায়ে হেঁটে, তার মানে আমি পায়ে হেঁটে বা হেঁটে হেঁটে স্কুলে গিয়েছিলাম। হাঁটতে হাঁটতে মানেই হেঁটে হেঁটে, আমি হেঁটে হেঁটে স্কুলে গিয়েছিলাম। এই অংশটার একটা ইংরেজি আছে অবশ্য, পায়ে হেঁটে, অন ফুট। এইরকম কিছু কিছু ইংরাজি তোমরা পড়াশুনো করতে করতেই আরে ক্রমশ শিখতে পারবে। তাহলে আই ওয়েন্ট টু স্কুল অন ফুট, তাহলে সবসময় যে নন ফাইনাইট ভার্বগুলোকে ওই রকমভাবে আলাদা সেন্টেন্স করার প্রয়োজন পড়ে তা নয়, কখনো কখনো ওর স্পেসিফিক আলাদা এইরকম কোনো ফ্রেজ দিয়েও প্রকাশ করা যায়। আর যদি সেটা না করা যায় তখন তোমাকে তো শেখালাম আমি কিভাবে তুমি ওই অংশটাকে আলাদা একটা সেন্টেন্সে পরিণত করবে। তাহলে এটার আনসার হবে আই ওয়েন্ট টু স্কুল অন ফুট। পরের এক্সাম্পল দেখো, এই এক্সাম্পলটাও আগেরটার মতোই অনেকটা। তো দৌড়াতে দৌড়াতে দুবার আছে, দুবার থাকলে এগুলো কিন্তু ওই শেষে তে যোগ করা থাকলেও এগুলো কিন্তু ইনফিনিটিভ নয়, এগুলো পার্টিসিপল। সে দৌড়াতে দৌড়াতে এখানে এসেছিল, তাহলে হাঁটতে হাঁটতে কথাটার যেমন একটা আলাদা ইংরাজি ছিল অন ফুট, দৌড়াতে দৌড়াতে এর কিন্তু সেইভাবে কোনো রকম আলাদা ইংরাজি নেই। এটাকে যেমন রয়েছে এইভাবে যদি ইংরাজি বলি তাহলে বলতে হবে সি কেম হেয়ার, হি কেম হেয়ার রানিং। এই যে কঠিন কনস্ট্রাকশন, রানিং হঠাৎ করে এসে গেল, এইগুলোকে আমিও চাই তোমরা অ্যাভয়েড করো প্রথম প্রথম। যখন খুব ভালোভাবে গ্রামার শিখে যাবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, তখন এগুলো ইউজ করবে। এখন তাহলে কি করব না, ওই অংশটাকে আমরা একটা আলাদা ক্লজ করব, এখানে একটুখানি বুদ্ধি প্রয়োগ করতে হবে। দেখো, আমি আমার ছাত্রছাত্রীদের বলে থাকি জ্ঞানের চেয়ে কাণ্ডজ্ঞান বেশি দরকার, মানে বুদ্ধির চেয়ে উপস্থিত বুদ্ধি বেশি কাজে লাগাতে হয়। সে দৌড়াতে দৌড়াতে এখানে এসেছিল, তার মানে সে যখন এখানে এসেছিল সে দৌড়াচ্ছিল, যখন সে এখানে এসেছিল সে দৌড়াচ্ছিল। তাহলে এটাকে যখনই আমি ভেঙে দিয়ে আলাদা সেন্টেন্স তৈরি করব, একে যখন সে এখানে এসেছিল সে দৌড়াচ্ছিল। এবারে তুমি দেখো যেই টেন্স দিয়ে ফেলেছি এবার তুমি ইংরাজি পারবে। এবার তোমার টেন্সের টেবিলের মধ্যে পড়ে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়েন সি কেম হেয়ার সি ওয়াজ রানিং। আর একটা দুটো এক্সাম্পল একটু আলাদা ধরনের বাকি রয়েছে, সেটা সেই কথায় আমি এক্ষুনি আসছি। এর পরের ক্লাসে আমি তোমাদের শেখাবো ইংরাজি বলার সময় বা লেখার সময় এমন অনেক বাংলা ওয়ার্ড আমাদের মাথায় আসে যেগুলোর ইংরাজি আমরা জানি না। এই কারণে কিন্তু ইংরাজি বলতে পারি না বা লিখতে পারি না, অনেকেই আটকে যায়। জানবো না, এটা স্বাভাবিক, কিন্তু তা সত্ত্বেও সেগুলোকে ট্যাকল করা যায়, সেইগুলোর ইংরাজি বলা যায়। সেটা কিভাবে, এই কৌশল আমি পরবর্তী ক্লাসে তোমাদের শেখাবো। তোমরা ফলো করতে থাকো। আর আরও যে ভিডিওগুলো দেওয়া আছে তোমরা সেগুলো দেখতে থাকবে। তোমরা প্লেলিস্ট ওই বাটনটায় ক্লিক করে আরও ভিডিওগুলো দেখবে। কিছু লাইভ ভিডিও আছে আর কিছু নর্মাল ক্লাস করে আমি আপলোড করেছি তোমাদের জন্য, সেগুলো রয়েছে। এসো পরবর্তী এক্সাম্পলে চলে যাই। দেখো, একটু বিশ্রাম নিয়েই আমরা আবার গাছ লাগানো শুরু করেছিলাম। খেয়াল করো, আমরা আবার গাছ লাগানো শুরু করেছিলাম। এই অংশটার ইংরাজি তুমি জানো, কারণ এই অংশটাই যে ভার্বটা দেওয়া আছে বাংলা বাক্যে ক্রিয়াপদ শেষে থাকে, তাতে টেন্স দেওয়া আছে সিম্পল পাস্ট টেন্স। উই স্টার্টেড প্ল্যান্টিং ট্রিজ এগেইন। একটু বিশ্রাম নিয়েই, এই অংশটাতেই তোমার সমস্যা। এই যে বিশ্রাম নেওয়া, টেক রেস্ট, কিন্তু ভার্বটাই কোনো টেন্স দেওয়া নেই। তার মানে আমার প্রথম কাজ হলো এই ভার্বটাতে আগে টেন্স দিয়ে নিতে হবে। দিতে গেলে আমি সেন্টেন্সটাকে এটাকে ভেঙে নেব। এটা ভেঙে আমি কি লিখছি একটু খেয়াল রাখো, আমরা একটু বিশ্রাম নিয়েছিলাম এবং তারপর আবার গাছ লাগানো শুরু করেছিলাম। আমরা একটু বিশ্রাম নিয়েছিলাম, দেখো টেন্স দিয়ে ফেলেছি। উই টুক আ লিটল রেস্ট, বা উই টুক রেস্ট আ লিটল, উই টুক রেস্ট ফর আ লিটল হোয়াইল। এইভাবে এই অংশটার ইংরেজি তোমরা করতে পারবে। অ্যান্ড দেন এগেন
এবং তারপর আবার অ্যান্ড দেন এগেন আমরা গাছ লাগানো শুরু করেছিলাম। আমি প্রথম ট্রান্সলেশনের ক্লাসে শিখিয়েছি যে কিভাবে ভার্বটা বলে পিছন থেকে আসতে হয়। তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। ট্রান্সলেশন অত্যন্ত সহজ হয়ে যাবে তোমাদের কাছে। তাহলে আমরা গাছ লাগানো শুরু করেছিলাম, আমরা শুরু করেছিলাম। গাছ লাগানো মানে গাছ লাগাতে শুরু করেছিলাম। গাছ লাগানো কথাটার মানেই হলো গাছ লাগাতে। এই যে তেযুক্ত ক্রিয়াপদ মানে ইনফিনিটিভ। উই স্টার্টেড টু প্ল্যান্ট ট্রিজ। তাহলে লাগানো আর লাগাতে কেন একই হলো, পরের এক্সাম্পলটাতেই তুমি বুঝতে পারবে আরো ভালোভাবে। তাহলে আমরা আবার গাছ লাগাতে শুরু করেছিলাম। উই স্টার্টেড টু প্ল্যান্ট ট্রিজ এগেন। যত বড় আইসক্রিমই দেওয়া হোক আর যত বড় রসগোল্লাই দেওয়া হোক, কেউ তোমাকে সমস্যায় ফেলবে না, কারণ তুমি চামচ দিয়ে কেটে কেটে খেতে শিখে যাচ্ছ। যদি কোনো অংশটা বুঝতে অসুবিধে হয়, ভিডিওটা আবার প্রথম থেকে দেখে আসবে, আমি নিশ্চিত তুমি অবশ্যই বুঝতে পারবে। দেখো পরবর্তী এক্সাম্পল, এবং এটাই আমাদের আজকের শেষ উদাহরণ, লাস্ট এক্সাম্পল। আমি মাছ কিনতে বাজারে যাচ্ছি। এই যে আমি বলেছিলাম যে গাছ লাগানো আর গাছ লাগাতে একটা পার্টিসিপল আর একটা ইনফিনিটিভ, দুটোই বললাম এটা বললেও হবে এটা বললেও হবে। কেন? দেখো, আমি মাছ কিনতে, এই যে ইনফিনিটিভ আছে মানেই হলো মাছ কেনার জন্য। কিনতে মানেই কেনার জন্য। ইনফিনিটিভটাকে অনেক সময় জিরান্ড দিয়ে, কখনো পার্টিসিপল দিয়ে রিপ্লেস করে দেওয়া যায়। কিনতে মানেই কেনার জন্য। তাহলে আমি মাছ কিনতে বাজারে যাচ্ছি, একে তুমি যদি ডাইরেক্ট ট্রান্সলেট করতে না পারো একটা সেন্টেন্সের মধ্যে, তাহলে ভেঙে নেব। আগে দেখি একটা সেন্টেন্সের মধ্যে কেমন হয়, তারপর দেখব দুটো সেন্টেন্সে ভাঙলে কেমন হবে। তাহলে আমি বাজারে যাচ্ছি, তাহলে আমি প্রথম সেই ট্রান্সলেশনের ক্লাসে যা শিখিয়েছিলাম, সাবজেক্টের পরে ভার্ব বলবো, শেষে আছে। এবার উল্টো দিকে যাব। আই এম গোয়িং টু মার্কেট, মাছ কিনতে, মাছ শেষে আছে, ফিশ, টু বাই ফিশ। আমি মাছ কিনতে বাজারে যাচ্ছি। এইভাবে কিনতের বদলে যদি বলি কেনার জন্য, তাহলে টু বাই এর বদলে বলবো ফর বাইং ফিশ। ভার্বের পরে মেন ভার্ব লেখা হয়ে গেলে তার পরের অংশে ইনফিনিটিভ বা জিরান্ড বা পার্টিসিপল, ওগুলো প্রায় বেশিরভাগ সময় একই অর্থ বহন করে। ওই জন্য এভাবে করতে পারো। আর যদি তুমি কেটে কেটে লিখতে চাও, তাহলে আমি বাজারে যাচ্ছি, আমি মাছ কিনবো। আই এম গোয়িং টু মার্কেট, আই শ্যাল বাই আ ফিশ। এইভাবেও বলতে পারো। আজকের ক্লাসে আমরা এটাই আলোচনা করলাম। আর আমি বলেইছি পরবর্তী ক্লাসে আমরা শিখব যে বাংলায় কথাগুলোর ইংরাজি জানি না, সেইগুলোকে কিভাবে ট্যাকেল করব। আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে সেটা জানাবে তোমাদের কেমন লাগলো। আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে, যাতে আরও অনেকেই শিখতে পারে। তাহলেই আমাদের উদ্দেশ্য সফল হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।